আওয়ামী লীগ যদি মধ্য সময় ইলেকশনে আসে কোনো কারণে দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়। নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। এই 3 শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ উনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, ওনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ককে পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে জাতিসংঘের যেই রিপোর্টটি তৈরি করা হয়েছে 2025 সালে, সেই রিপোর্টটি ভুয়া এবং খোলানো ফাঁপানো তথ্যে ভরা। বাংলাদেশে নাকি 1400 জন মানুষ নিহত হয়েছে, সেই রিপোর্টকে সম্পূর্ণ ভুল, কাল্পনিক, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসাবে চিহ্নিত করে খোদ জাতিসংঘের কাছে এক বিস্ফোরক ও কড়া আইনি চিঠি পাঠিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আন্তর্জাতিক আইনজীবী স্টিফেন পাওয়েল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার টুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো ভুয়া এবং ইনফ্ল্যামেটরি ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন, এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। শেখ হাসিনা যে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে দ্রুত ফিরতে তিনি প্রত্যেক দিন জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন, বাড়াচ্ছেন, তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে সম্ভবত হাজির হয়েছে যে শেখ হাসিনা কি করছেন, কি প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে তিনি আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরে আসার বিষয়ে সর্বতোভাবে চেষ্টা করছেন এবং প্রস্তুতি নিয়েছেন, তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে হাজির হয়েছে যে শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ককে পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে জাতিসংঘের যেই রিপোর্টটি তৈরি করা হয়েছে 2025 সালে, সেই রিপোর্টটি ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্যে ভরা, মানে ফলস অ্যান্ড ইনফ্ল্যামেটরি ইনফরমেশনে ভরা, এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের মানে ভলকার টুর্কের উচিত এমন একটা ভুয়া আর সাজানো আর ফোলানো ফাপানো তথ্যে ভরা জাতিসংঘ রিপোর্টটি এখন প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। ব্রিটেনের শীর্ষস্থানীয় লয়ারদের চেম্বারদের একটি, আইনজীবীদের একটি চেম্বার হচ্ছে ডাউটি চেম্বার্স। ডাউটি চেম্বার্সের একজন আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি শেখ হাসিনার তরফে এই চিঠিটি লিখেছেন সরাসরি ভলকার টুর্ককে উদ্দেশ্য করে। এই আইনি নোটিশে স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে এই চিঠিটি লিখছেন এবং তিনি সেখানে বলেছেন শুরুতেই যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের দপ্তর 12 ফেব্রুয়ারি 2025 তারিখে হিউম্যান রাইটস ভায়োলেশনস এন্ড অ্যাবিউসেস রিলেটেড টু দ্য প্রোটেস্টস অফ জুলাই এন্ড অগস্ট 2024 ইন বাংলাদেশ নামে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটি প্রকাশ করেছে সেটা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছেন তিনি। এবং তিনি বলছেন যে এখন তো বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে যে এমনকি অন্তর্বর্তী সরকার মানে ইউনূস সরকারের সরকারি নথিপত্রের ভিত্তিতেও যে শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা তৈরি করতে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল। শেখ হাসিনার আইনজীবী বলছেন যে এই প্রেক্ষাপটে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে জুলাই ও আগস্ট 2024 সময়কালে 1400 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে যে উপসংহার টানা হয়েছে তা অত্যন্ত ভুল ছিল। সরকারি গেজেট এখন নিশ্চিত করেছে যে প্রকৃত সংখ্যা জাতিসংঘের রিপোর্টের উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো কিছু নিরপেক্ষ প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত। মানে জাতিসংঘ যেই সংখ্যাটি হঠাৎ আবিষ্কার করলো বাংলাদেশের 1400, সেই সংখ্যাটির একটা ছোট অংশ মাত্র। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের এই রিপোর্টটিতেই কিন্তু প্রথমবারের মতো এই 1400 সংখ্যাটা এসেছে। শেখ হাসিনার আইনজীবী তার আইনি নোটিশে স্পষ্টভাবে বলেছেন যে রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর ঘটনা, এত বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা একটা বিরাট ট্র্যাজেডি, কিন্তু মনে করিয়েছেন যে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংখ্যাকে 650 বলে উল্লেখ করছিল। আর জাতিসংঘ যে তাদের রিপোর্টে বলছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন নথির ভিত্তিতে তারা 1400 সংখ্যাটাতে পৌঁছেছে, তাহলে সরকারি গেজেটে সরকার যখন গেজেট প্রকাশ করলো নিহতের সংখ্যা, তখন কেন সংখ্যাটি মাত্র
834 হলো, এবং কেনই বা এখনো বিভিন্ন সংশোধন কার্যকলাপ চলছে, এবং সংশোধন করতে গেলে বিভিন্ন নিরপেক্ষ সূত্র থেকে জানা খবরে সংশোধন করতে গেলে কেনই বা সংখ্যাটা ক্রমাগত কমে আসছে। মানে এমন নিহতরাও যে ঢুকে গেছেন এই তালিকায়, যারা বজ্রপাতে নিহত হয়েছিলেন, যারা হয়তো কোনো দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, এমন সব ঘটনা নিয়েও মামলা হয়েছে, যারা নাকি হয়তো গাছ মাথায় ভেঙে পড়ে নিহত হয়েছিলেন, এসব তো এখন বেরিয়ে আসছে। মানে পারিবারিক কলহে নিহত ব্যক্তি, হার্ট অ্যাটাকে নিহত ব্যক্তি, এমনকি বছর খানেক আগে নিহত ব্যক্তির বিষয়েও যে জুলাই আগস্টের মামলা হয়েছে, সেসব খবরও তো এখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে। এখন শেখ হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার তুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন, এবং এমন একটা বানানো, ভুয়া এবং ইনফ্ল্যামেটরি, ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন, এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। কারণ আইনজীবী বলছেন জাতিসংঘের একটা রিপোর্টে বাস্তবতা থেকে এতটা দূরে সরে গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক, কারণ এতে তদন্ত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, এবং এমন ভুল তথ্যকে রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়া এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোকে বৈধতা দেওয়ার কাজে ব্যবহারের একটা বিপজ্জনক নজির তৈরি হচ্ছে। তাই শেখ হাসিনার আইনজীবী বলছেন যে তারা সম্মানের সঙ্গে ভলকার তুর্ককে অনুরোধ করছেন যাতে প্রকৃত তথ্য স্পষ্ট করতে তার দপ্তর একটা সংশোধনী প্রকাশ করে এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি প্রদান করে। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, শেখ হাসিনার আইনজীবী লিখছেন শেখ হাসিনার পক্ষে জাতিসংঘকে, যে জাতিসংঘের তদন্ত দল শেখ হাসিনার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো যথাযথভাবে সমালোচনামূলকভাবে, মানে ক্রিটিক্যালি যাচাই করতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটা স্বাধীন তথ্য অনুসন্ধান তদন্ত পরিচালনা করেছে। এখন এই কথাগুলো উদ্ধৃতির মধ্যে লিখে আইনজীবী বলতে চাইছেন যে যেই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক বিরোধী পক্ষ, এবং যেই পক্ষটি আসলে এই পুরো আন্দোলনটি পরিচালনা করেছেন, তাদের আমন্ত্রণে যখন জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল গিয়ে একটা তদন্ত কাজ পরিচালনা করে, তখন কি সেটা খুব নিরপেক্ষ হয়ে উঠতে পারে? কাজেই ভলকার তুর্ক সরাসরি শেখ হাসিনা সরকার পতনে, রেজিম চেঞ্জে তার সংস্থা এবং তার ক্ষমতা যে ব্যবহার করেছিলেন তার স্বীকারোক্তি তিনি নিজেই বিবিসির অনুষ্ঠানে গিয়ে দিয়ে এসেছিলেন। তখনও প্রশ্ন উঠেছিল যে একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান নিজের প্রভাব ব্যবহার করে আসলে সরকার পরিবর্তনের ঘটনা ঘটাতে পারে কিনা। আর শেখ হাসিনার আইনজীবী ভলকার তুর্ককে লেখা এই চিঠিতে বলেছেন যে যেই ইউনূস সরকার তাদেরকে নিরপেক্ষ তদন্ত কাজ পরিচালনার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি নিজেই, মানে ডক্টর ইউনূস নিজেই আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ওই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, বরং 2024-এর জুলাই আগস্টের আন্দোলন ছিল, বরং সেটি ছিল একটা পরিকল্পিত, প্ল্যান্ড অ্যান্ড ডিসিপ্লিনড অপারেশন, মানে একটা পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে সমন্বিতভাবে পরিচালিত একটা অভিযান সরকারের পতন ঘটানোর জন্য। শেখ হাসিনার আইনজীবীর ওই চিঠিতে বলা হয়েছে যে ডক্টর ইউনূস এমনকি তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই দেশব্যাপী সরকার বিরোধী অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবেও নিজ মুখে চিহ্নিত করেছিলেন। শেখ হাসিনার আইনজীবী এরপরে বলছেন যে ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বাংলাদেশ তদন্তে কতটা ছিল তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, বিশেষত যখন শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই, মানে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরাই এই তদন্ত প্রক্রিয়াকে পরিচালনা ও সহায়তা করতে মুখ্য ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার আইনজীবী তাই স্পষ্টতই বলছেন যে জাতিসংঘ 1400 সংখ্যাটি অনুমান করে নিয়েছে, এবং রিপোর্টে যে নিহতের অতিরঞ্জিত সংখ্যা ব্যবহার করে সহিংসতার মাত্রাকে বাড়িয়ে দেখানো হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরা হয়েছে, এই অভিযোগটাই তার সরকার উৎখাতের প্রচারণার একটা কেন্দ্রীয় উপাদান ছিল। কাজেই শেখ হাসিনার আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে রিপোর্টে নিহতের সংখ্যা নিয়ে যে সুস্পষ্ট ও গুরুতর ভুল রয়েছে তা বিবেচনায় নিয়ে এবং আপনার দপ্তরের তদন্ত প্রক্রিয়ার সততা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে 1400 নিহতের তথ্য সংক্রান্ত অংশটি প্রকাশ্যে প্রত্যাহার ও সংশোধনের জন্য মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতি সম্মানপূর্বকভাবে অনুরোধ করা হচ্ছে। এই পুরো চিঠিটি আইনি প্রক্রিয়ায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কাছে পাঠিয়ে সরাসরি ভলকার তুর্ককে উদ্দেশ্য করে লিখে শেখ হাসিনা এই ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্য, যেই তথ্যের উপর ভিত্তি করে পুরো বিচার কাজটা পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই তথ্যটিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এবং এই তথ্যের যে কোনো ভিত্তি নেই সেটিকে দলিলবদ্ধ করলেন, এবং এই তথ্যটি যে আসলে প্রকাশ্যে প্রত্যাহার করা উচিত সেই দাবিটিকেও সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। এরপর 1400 সংখ্যাটিকে
অবিতর্কিতভাবে উপস্থাপন করে এর ভিত্তিতে যে কোনো বিচার কাজ পরবর্তীতে নিশ্চিতভাবে আন্তর্জাতিক মহলে আরো বেশি প্রশ্নের মুখোমুখি হবে। দেশকে তিনটি শর্ত দিয়েছেন, আসলে বাংলাদেশ কেন, এটা তারেক জিয়াকে তিনটি শর্ত দিয়েছেন, তিনটি শর্ত তারেক জিয়াকে দিয়েছেন। তো এই তিনটি শর্ত দিয়েছেন তারেক জিয়াকে। এখন যে শর্তগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো এদিকে আপনারা সকলে জানেন যে তারেক জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে আমেরিকায় ঢুকার। জাতিসংঘের যেহেতু মিটিং আছে এবং আমাদের খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের প্রেসিডেন্ট পদপ্রার্থী, সব কিছু মিলে উনি জাতিসংঘে যেতে হবেন এবং যেতে হলে ওনাকে ভিসা নিষেধাজ্ঞাটা তুলতে হবে। সুতরাং এই তদবির যখন চলছেন তখনই নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে তিনটি শর্ত দিয়েছেন। শর্ত নাম্বার 1 সেটা হচ্ছে যে বাংলাদেশকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তো ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্র আছে, তারা কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তবে যেহেতু আপনার আমাদের জাতির পিতা না, এই মানুষের পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বইলা যে একটা ইব্রাহিম চুক্তি আছে, আমেরিকা যেটা বানাইছিল 2022 কি 23 সালের সম্ভবত, বা তারও পরে বা আগে, ওই চুক্তি অনুযায়ী সকলকে ওই চুক্তিতে সিগনেচার করতে হবে, সেখানে বাংলাদেশকেও করতে হবে। এক মানে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় যেটা, যদি স্বীকৃতি না দাও, বাংলাদেশ যদি স্বীকৃতি না দাও, তাইলে ওনাদের সামনে দুইটা পথ খোলা আছে। একটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের পুরো অংশটাকেই ওই যে চুক্তি হয়েছে একটা, এই চুক্তির আওতায় মানে ওদের নৌঘাঁটি করবে চট্টগ্রাম বন্দরে, সরাসরি চট্টগ্রাম বন্দরে ওদের নৌঘাঁটি বা নৌজাহাজ থাকবে। সেন্ট মার্টিনে থাকবে ওদের কিছু, কক্সবাজার বিমানবন্দরটাকে ওদের বিমান উঠানামার জন্য দিতে হবে, যুদ্ধ বিমান। এবং ওদের নাকি এখনকার যেটা দায়িত্ব সে চাইতেছে সেটা হচ্ছে যে আপনার মিরসরাজ যে ইকোনমি জোন পুরোটাকেই আসলে আপনার আমেরিকান সেনাবাহিনী থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে। এই যদি আপনি কি না দেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেন, এবং সেকেন্ড চুক্তি যেটা সেটা হচ্ছে যে আপনার করিডোর দিতে হবে। কোন করিডোর? মায়ানমারের সাথে। তাহলে এখানে যে তিনটা দাবি, এক হচ্ছে আপনি ইসরায়েলের মাইনা নেন, মাইনা নিলে বাকি দুইটা আচ্ছা ঠিক আছে আমরা একটু পিছায় হাঁটবো, কিন্তু পিছাই তো হাঁটবে না, এটা করবেই। আর যদি এটা না মানেন, যদি সরাসরি না মানেন, আপনি যদি বলেন যে না, তাইলে আপনাকে এই দুইটা দিতে হবে। এখন আপনারা একটা কথা বলেন আমারে, ধরেন ডোনাল্ড ট্রাম্প বলে যে ঠিক আছে তারেক ভাই আপনি কালকে আসেন, উনি হোয়াইট হাউসে গেলেন, সমস্ত টিভি সাংবাদিকদের সামনে একটা হাত মিলালেন, তখন বলে যে ওই যে কাগজ দিলাম, এই যে কাগজ নাও, সাইন করো, তুমি ইসরায়েলের সমর্থন দিলাম। কোনো বেটার পাশায় ওই জোর আছে যে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর বলে যে না ভাই আমি করতে পারতাম না? আপনি মুড়ি খান, কইতে পারবে? কইতে পারবে না, এই সাহস তো নাই। তো এই সাহস কিন্তু একমাত্র শেখের বেটির কাছে ছিল, যার কারণে পারে নাই এতদিন। তো এখন এই এই তিন শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ উনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, ওনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। এবং যদি মানাইতে না পারে তাহলে ওনারও বিপদ, বাকিদেরও। তো ওনার বিপদ কি, উনি আমেরিকান পাপেট, উনি কাজগুলোই করতেছেন আমেরিকান। তা পাকিস্তান, যেটা পাকিস্তানের ভাই বাংলাদেশ, সুতরাং অ্যাকসেপ্ট বাংলাদেশ লিখে একটু তা মূল ঘটনা হচ্ছে যে অ্যাকসেপ্ট বাংলাদেশ করব এটা যেটা করতে, এটা ধান্দা বললাম না, যে হয়তো করবে, পাসপোর্টের নামে কিছু পয়সা করে নিবে, নিয়া বাজেট টাজেট হবে, নতুন পাসপোর্ট হবে, এরপরে আমেরিকার পুনরাইজে যায় আবার এটা বাদ দিবে, বিশাল একটা লুটমাট চলবে। আর এর যে প্রেশার সেটা আপনারা একটু বুঝতে পারবেন। ওই যে ডোনাল্ড ট্রাম্প গরু, এটাও জবাই করতে দিল না, কারণ হচ্ছে তো ওই গরুরে কি করবে জানেন, ওই গরুটা নাকি আমার চিড়িয়াখানায় যে আছে ওগুলো আর পয়লা চুল কাটবে, পরে বাঘের আর খাওয়ার করবে, সিংহ আর বাঘের খাওয়ার হবে ওটা পরে, এর দু প্ল্যান। আর এদিকে পুরো বৃহত্তর চট্টগ্রামটা যে চাচ্ছে, তার একটা জিনিস হয়তো আপনারা মিলাইতে পারেন। একটা জিনিস দেখেন, বাংলাদেশে কোথায় ছাত্রলীগ মিছিল করবে, কোথায় কি করবে, এটা গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়, ধাই ধাই ধরে ফেলায়, মিছিলের আগেই ধরে ফেলায়।
আর এই জায়গায় ওই যে জঙ্গল সলিমপুরে পুরা রাস্তা কাইটটা দিয়া বুলডেজার দিয়া আপনার ইয়ের কি বলে র্যাবের দপ্তর ভাঙিয়ে দিছে বুলডেজার দিয়া, এটা নাকি ওনারা জানে না। AK-47 দিয়া 1 ঘন্টা গোলাগুলি, গোলা তো গুলি করছে ওরা, র্যাব তার গুলি করতে পারে না, এটাই এরা নাকি জানে না। তো এগুলো সব হচ্ছে যে আমেরিকার মূলত একটা চাল, যে এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে কইরা দিবে যাতে সরকার বাধ্য হয় এই জায়গা দিতে। কারণ সরকার তো সরকার, চুক্তিভিত্তিক সরকার, উনি আসছেন, উনি এগুলো করতে হবেন। এখন সরকার হয়তো বলতে পারেন যে আমরা ইসরায়েলকে যদি সমর্থন দেই তাহলে বাংলাদেশের এই জঙ্গি মুসলমানরা হয়তো খেপা যাবে, এরা হরতাল মিছিল মিটিং চালায়া যাবে, এটা সমস্যা, তার চেয়ে আপনি চট্টগ্রাম বন্দর ব্যবহার করেন, এইখানে ক্যাম্প করেন, করিডোর করেন, কোনো সমস্যা নেই। এইগুলো এক। আর এখন ঘটনা যে জামাত এবং বিএনপি সবাই জানতো কি কি চুক্তি, সুতরাং এরা একটা প্যাচে আছে। আর ওই যে জিসুমিয়া আরও কি কি চুক্তি, এগুলো তো কইরেই ফেলবে সরকার এই হয়তো আগামী 10-15 দিনের ভিতরে। তবে আপনারা এই যে বললাম যে ইসরায়েলের সিগনেচার, এইটা হয়তো কাল পরশু না শুনলেও 1 মাস ওয়েট করেন, 2 মাস ওয়েট করেন, বা 3 মাসের ভিতরে মানে এইটা আপনার শুনবেনই। এটা আপনার শুনবেনই, কারণ হচ্ছে নোবেল প্রাইজ দিবে সম্ভবত আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। এইটার আগেই সমস্ত মুসলিমদের দিয়া চুক্তিটা করাইয়া ছাড়বে ডোনাল্ড ট্রাম্প, এবং যেটার প্রেশার বাংলাদেশের উপরে যাবে, এবং বাংলাদেশ সরকার কইরাও ফেলতে, কেন এত ওনারা তো আসছেনি সিগনেচার দিয়ে যে স্যার আমরা এই চুক্তি। তো 3টা চুক্তি তো বুঝলেন। প্রথম চুক্তি, ইসরায়েলকে সমর্থন দিতে হবে রাষ্ট্র হিসেবে। দ্বিতীয়, যদি এটা না দাও তাহলে সেকেন্ড চুক্তি হচ্ছে যে তোমার চট্টগ্রাম বন্দর সহ বৃহত্তর চট্টগ্রামে ক্যাম্প, বিমান ঘাঁটি এগুলো সব করতে দিতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে আপনার করিডোর, যেটা কথা হয়েছে, যেটা চুক্তি হয়ে গেছে আগে, ওইটার এবার পরিকল্পনা সহ বাকি কাজ বাংলাদেশ সরকারকে করতে হবে। এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি। এখন আমরা দেখতে থাকি যে মানে কোনটা কোথায় যায়, এবং যেটা আপনাদের প্রমাণ হিসেবে যেটা বললাম যে জঙ্গল সলিমপুরের এইটা আপনি জাস্ট একটু মিলাই নেন আমার কথার সাথে। আপনার যদি বিশ্বাস নাও হয় তারপর আপনি নিজে নিজে মিলান। কারণ বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন, আমি মনে করি যে ওনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝেন, জিও পলিটিক্স ভালো বুঝেন। আওয়ামী লীগ যদি মধ্য সময় ইলেকশনে আসে কোনো কারণে, যদি বিএনপি, তারেক রহমান সাহেব এবং আইন যদি আওয়ামী লীগকে পলিটিক্স করার প্রশ্রয় দেয়, দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়, এটা দেখা যাবে যদি আওয়ামী লীগ কোনো কারণে আসে। আমার বলবেন আওয়ামী লীগ আসবে কিনা, আপনি চান আওয়ামী লীগ আসবে কিনা, সেটা আমার দেশের আইন জানে, আদালত জানে, আর আমার দেশের বিএনপির সরকারের নেতৃত্ব জানে, আমি জানি না। তবে আমি মনে করি আওয়ামী লীগ না আসলেও মুক্তিযুদ্ধের কথা বলে এরকম একটা তৃতীয় সংগঠন এখানে দাঁড় করানো উচিত, যাতে করে এই যে রাজাকারের বাচ্চারা যে এখন বাঘ বাকুম করতেছে, আমি আবার বললাম বাঘ বাকুম করতেছে, একটা তৃতীয় শক্তি যদি মুক্তিযুদ্ধের পক্ষে আসতো, রাজাকারের বাচ্চারা ঘরে ঢুকে যেত। জামাত এবং এনসিপির অভিযোগ আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার আড়ালে মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন, এই বিষয়টা যদি পরিষ্কার করতেন। আমি আওয়ামী লীগের পারপাস সার্ভ করি না, আমি মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করি। সেই মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করতে গিয়ে যদি অতীতের কোনো আওয়ামী লীগ নেতৃত্বের নাম আইসা যায় বা ইতিহাস আইসা যায়, কারণ মুক্তিযুদ্ধটা সংগঠিত করছে আওয়ামী লীগ, সংগঠিত করছে, যুদ্ধটা সব আওয়ামী লীগ করছে, এটা আমি বলবো না। ৬৬ থেকে ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত সমস্ত নেতৃত্বটা আওয়ামী লীগের। কাজে মুক্তিযুদ্ধ যখন আপনি বলবেন তখন আওয়ামী লীগের নামটা আসবে। এতে যদি তারা মনে করে আমি আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করতেছি, এটা আমার বলার কিছু নাই, আমি সত্য ইতিহাসটা বলতেছি। আর তারা যারা বলে আওয়ামী লীগ যদি মধ্য সময় ইলেকশনে আসে কোনো কারণে, যদি বিএনপি, তারেক রহমান সাহেব এবং আইন যদি আওয়ামী লীগকে পলিটিক্স করার প্রশ্রয় দেয়, দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়, এটা দেখা যাবে যদি আওয়ামী লীগ কোনো কারণে আসে। আমার বলবেন আওয়ামী লীগ আসবে কিনা, আপনি চান আওয়ামী লীগ আসবে কিনা, সেটা আমার দেশের আইন জানে, আদালত জানে, আর আমার দেশের বিএনপির সরকারের নেতৃত্ব জানে, আমি জানি না। তবে আমি মনে করি আওয়ামী লীগ না আসলেও মুক্তিযুদ্ধের কথা বলে এরকম একটা তৃতীয় সংগঠন এখানে দাঁড় করানো উচিত, যাতে করে এই যে রাজাকারের বাচ্চারা যে এখন বাঘ বাকুম করতেছে, আমি আবার বললাম বাঘ বাকুম করতেছে, একটা তৃতীয় শক্তি যদি মুক্তিযুদ্ধের পক্ষে আসতো, রাজাকারের বাচ্চারা ঘরে ঢুকে যেত। এনসিপির নাহিদ ইসলাম আপনাকে ইঙ্গিত দিয়ে বলেছেন মুজিব বাহিনীর সদস্য মানেই মুক্তিযোদ্ধা নয়। এই যে একটা ছেলে, এইগুলো মানুষের প্রস্রাবের নিচে পড়ে থাকবে, এইসব ছেলে পেলে, এরা কি বুঝে, মুজিব বাহিনী কি বুঝে, মুক্তি বাহিনী কি বুঝে, মুক্তিযুদ্ধই কি বুঝে, এরা কি বুঝে? এদের কথার আমার উত্তর দিতে মুজিব বাহিনী মুক্তি বাহিনী নয়,
মুজিব বাহিনী হলো রিয়েল চক্ষুষ্মান মুক্তিযোদ্ধা, রিয়েল চক্ষুষ্মান। মুজিব বাহিনীর একটি ছেলেও নাই। মুজিব বাহিনীতে এমন কোনো সন্তান ছেলে ঢুকতে পারে নাই যে কমপক্ষে মেট্রিক পাস করে নাই। এটা হলো মুজিব বাহিনী ক্রাইটেরিয়া। উপরে ডক্টরেট পর্যন্ত আছে, কিন্তু নিচে একদম মেট্রিক পাস করে নাই, সে মুজিব বাহিনীর কাছেই যেতে পারে নাই। আমি যখন মুজিব বাহিনীতে গেছি তখন আমি ফাইনাল ইয়ারে পড়ি। মুজিব বাহিনী ও তো রাজাকারের বাচ্চা এবং এইসব নিচ প্রকৃতির ছেলেপেলেরা আজকে চক্রান্তের কারণে, মিটিকুলাস ডিজাইনের কারণে এইসব আমি শুনছি, কথাটা আমার সামনেই বলছে পারলাম, একই জানে মুক্তিযুদ্ধের, একই বুঝে রাজাকারের বাচ্চাগুলা। মুজিব বাহিনী মুক্তি বাহিনী কি সেটা আলোচনা হলে আসো, আমি আলোচনা করব। পৃথিবীতে যে কোনো জ্ঞানী মানুষ নিয়ে আসেন, হোয়াট ইজ মুজিব বাহিনী। মুক্তি বাহিনী যখন সৃষ্টি হয় নাই, ঠিক তার 8 বছর 9 বছর আগে মুজিব বাহিনী 62-তে জন্ম নিয়েছে মুজিব বাহিনী ছিল না তখন, নাম ছিল এটা BLF, বেঙ্গল লিবারেশন ফোর্স। এবং 70-এ আইসা বেঙ্গল লিবারেশন ফোর্সের সংখ্যা দাঁড়াইছে 8000-এর উপরে, যখন মুক্তিযুদ্ধের কোনো নামই নাই। আমরা শপথ নিছি আঙ্গুলের রক্ত দিয়া, এই অনামিকার আন্দোলনের রক্ত দিয়ে শপথ নিছি সিরাজুল আলম খানের কাছে যে আমরা বাঙালি জাতির একটা রাষ্ট্র সৃষ্টি করার জন্য আমরা যুদ্ধ করব। এরা কি বুঝে এইসব রাজাকারের বাচ্চারা বাজে বাজে কথা বলে। হ্যাঁ, ইয়েস, আমি BLF, এটা তো ঠিক, আমি তো BLF, কিন্তু এর আগে কিন্তু আমি মুক্তি বাহিনী হিসাবে 5টা যুদ্ধ করছি। মুক্তি বাহিনী হিসাবে ওই তামাবিল জাফলং, ওই তারাইলের বাই করিমগঞ্জ, ওই গচিহাটা, ইটনা, 5টা মুক্তি বাহিনী হিসাবে যুদ্ধ করছি। আর মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে সর্বশেষ যে যুদ্ধটা করছি কুশিয়ারার পারে, সেই কালনী নদীর পারে বিখ্যাত কাকালচেউ কাটকাল ইউনিয়নের পাশে যে যুদ্ধটা করছে, এটা একটা বিখ্যাত যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, এবং সেখানে স্মৃতিস্তম্ভ করবে মানুষ। এতদিন আব্দুল হামিদ রাজ ছিল বইলা ফজলুর রহমানের নাম হয়ে যাবো, যেহেতু তারা মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়া যায় নাই, কাজে তারা এটা করতে দেয় নাই। দেখা যাবে এইগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট। মুক্তিযুদ্ধে কে ছিল এই রাজাকারের বাচ্চা, তোর কি মুক্তিযুদ্ধ? রাজাকারের বাচ্চা জামাতের কুলে বৈশা ভোট পায় পাস করস, আবার মুক্তিযুদ্ধ জামাতের বাচ্চা, রাজাকারের বাচ্চা জামাতের কুলে বৈশা ইলেকশন করো, আবার মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করো। তোমার তো মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করার, মুজিব বাহিনী নিয়ে তোমার কোনো রাইট না।